পল্লবী থানায় বোমা বিস্ফোরণে 4 পুলিশ সহ আহত 5। জঙ্গি নয়, সন্ত্রাসীদের কাজ বলছে পুলিশ। রাজধানীর পশুরহাটে গরু ও ক্রেতা দুই কম। বৃষ্টি বাদল ও করোনার কারণে বেচাকেনায় মন্দা। করোনার কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বেড়েছে। 31 আগস্ট পর্যন্ত চলবে প্রশাসনিক কার্যক্রম। স্বাস্থ্য খাতে দুর্নীতিবাজদের সহযোগী হিসেবে মন্ত্রী, সচিব বা সাবেক ডিজি যার নামই উঠে আসুক না কেন, দুদকের অনুসন্ধান করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার মোজাম্মেল হক খান। বছরখানেক আগে দুর্নীতি প্রতিরোধে স্বাস্থ্য খাতকে দেয়া দুদকের সুপারিশ কেন বাস্তবায়ন করা হলো না তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। হাসপাতালের অনুমোদন না থাকলেও 21 মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কোভিড-19 চিকিৎসা নিয়ে সমঝোতা স্মারক হয় রিজেন্ট হাসপাতালের। করোনা টেস্ট না করে রিজেন্ট হাসপাতালের ভুয়া রিপোর্ট দেওয়ার ঘটনা বেরিয়ে আসে এর কিছুদিনের মধ্যেই। জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধেও একই অভিযোগ উঠে আসে। এই বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য পদত্যাগকারী মহাপরিচালক আবুল কালাম আজাদ দায় চাপান তৎকালীন স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের ওপর। এরই ধারাবাহিকতায় 23 জুলাই পদত্যাগ করেন আজাদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ইতোমধ্যে রিজেন্ট হাসপাতালের শাহেদ ও জেকেজির সাবরিনা গ্রেপ্তার। তাদের অবৈধ সম্পদের খোঁজে মাঠে এখন দুদকের দল। করোনাকালে স্বাস্থ্য খাতে দুর্নীতি ধরতে সবচেয়ে বেশি তৎপর দুদক। আমরা স্বাস্থ্য খাতকে সব খাতের মধ্যে ধরছি, বাট এটাকে আমরা স্বীকৃত দিতে চাই। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় এবং সেই অভিযুক্ত ব্যক্তি যদি তার সহযোগী হিসেবে কারো নাম উল্লেখ করে, ক্ষেত্রে সে সচিব হোক আর যেই হোক, তাহলে তাকেও আমাদের আইনে বাধা নাই তাকে জিজ্ঞাসাবাদ করা বা তাকে এই বিষয়ে অনুসন্ধান তদন্ত করতে। বছরখানেক আগে স্বাস্থ্যের 25টি খাতে দুর্নীতি প্রতিরোধে 11টি সুপারিশ করে দুদক। এই সব সুপারিশ বাস্তবায়ন না করার কারণে করোনাকালে বিপুল দুর্নীতি হয়েছে বলে মনে করছে দুদক। দুদকের সুপারিশ কেন মন্ত্রণালয় বাস্তবায়ন করল না তা খতিয়ে দেখতে পরিচালক জহুরুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের দলও গঠন করা হয়েছে। ওই কমিটিগুলো আবার দেখবে যে তারা আগে যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয়ের পরবর্তীতে আন্তরিকতা কি আছে, তারা কিছু করেছে কিনা। এদিকে শাহেদের অনুসন্ধান টিমের প্রধান উপপরিচালক আবু বকর সিদ্দিককে সরিয়ে পরিচালক ফানাফিল্লাকে দায়িত্ব দিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেছেন আরও 35 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 3035। করোনা শনাক্ত হয়েছে আরও 3009 জনের। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 2,32,194 জন। বুধবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সারা দেশে 24 ঘন্টায় সংগ্রহ করা 14,253 জনের নমুনার মধ্যে 82 ল্যাবে পরীক্ষা করা হয় 14,127টি। এই নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 11,51,258টি। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 3,009 জনের। পরীক্ষা বিবেচনায় করোনা রোগী শনাক্তের হার 21.30%। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,009 জন। এ পর্যন্ত শনাক্ত 2,32,194 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.30% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.17%। একদিনে মৃত 35 জনের মধ্যে পুরুষ 30 জন ও নারী 5 জন। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু সংখ্যা পৌঁছলো 3,035 জনে। নতুন 2,878 জন সহ মোট সুস্থ 1,30,392 জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার 56.11%। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2,388 জন, 78.68%, এবং নারী 647 জন, 21.32%। বয়স বিভাজনে গত 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন 21 থেকে 30 বছরের 1 জন, 31 থেকে 40 বছর 1 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 বছরের 7 জন, 61 থেকে 70 বছরের 12 জন, 81 থেকে 80 বছরের 7 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন।
করোনা সংক্রমণ রুখতে পুষ্টিকর খাবার ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। একই সঙ্গে মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর পল্লবী থানার ভেতরে বোমা বিস্ফোরণে 4 পুলিশ সহ 5 জন আহত হয়েছে। আহতদের 4 জন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক। এ বিস্ফোরণকে জঙ্গি নয়, ভাড়াটে সন্ত্রাসীদের কাজ বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। বুধবার সকাল 7টার দিকে পল্লবী থানায় বিস্ফোরণের পর বেলা 11টার দিকে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট এসে বোমা সদৃশ বাকি দুটি বস্তু নিষ্ক্রিয় করে। বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা সদৃশ বস্তু দুটি। পুলিশ বলছে, মঙ্গলবার রাতে কালশী কবরস্থান এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ 3 সন্ত্রাসীকে আটক করা হয়। এ সময় সন্ত্রাসীদের কাছে ওজন মাপার যন্ত্র সদৃশ একটি বস্তু ও বোমার মতো 3টি বস্তু উদ্ধার করা হয়, যা থানার ভেতরেই রাখা ছিল। সকালে সেখান থেকে ওজন মাপার যন্ত্র সদৃশ বস্তুটি বিস্ফোরিত হয়। একটি ওয়েট মেশিন কেন সন্ত্রাসীদের কাছে থাকবে সেটা একটা প্রশ্ন আসে। সেই কারণে তারা ওই রাতেই, ঘটনার কিছুক্ষণ পরেই আমাদের যে স্পেশাল অ্যাকশন গ্রুপ আছে বোম ডিসপোজাল ইউনিটকে তারা খবর দেয়। তারাও কিছুক্ষণের মধ্যে থানা পর্যায়ে চলে আসে। থানা পর্যায়ে এসে জিনিসটাকে স্টাডি করে তারা ব্যাপারটা নিরসন করার জন্য কাজে যারা অধিকতর দক্ষ তাদের জন্য ওয়েট করতেছিল। ওই পর্যায়ে এই ভিতর থেকে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ভেঙে পড়ে থানার 2য় তলার জানালার কাঁচ। আহত হন 4 পুলিশ সদস্য ও একজন থানার সহযোগী। আহতদের তাৎক্ষণিকভাবে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আহতদের মধ্যে 2 জনের অবস্থা কিছুটা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে আমরা এটা বুঝতে পারছি, এটা জঙ্গি সম্পর্কে আমরা যা বুঝি মিলিটেন্সি বা জঙ্গি বা বিভিন্ন ধর্মের অজুহাতে যারা জঙ্গি তৎপরতা পরিচালিত করে তারা এই গ্রুপের সদস্য নয়, তারা কোনো না কোনো ক্রিমিনাল গ্রুপের সদস্য। মঙ্গলবার রাতে পল্লবী থানায় আটক 3 জনকে পাঠানো হয়েছে ডিবি কার্যালয়ে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হ্যান্ড স্যানিটাইজারের লেবেলে দাহ্য পদার্থ লেখা সতর্ক বার্তা থাকতে হবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিমের বেঞ্চ এই আদেশ দেয়। জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন নামে একটি সংগঠনের করা রিট আবেদনে শুনানিতে আদালত এই আদেশ দেন। 2 সপ্তাহের মধ্যে আদেশ বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং ভোক্তা অধিকার সংরক্ষণের মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়। হ্যান্ড স্যানিটাইজার আগুন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক রাজীব ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় ওই রিট করে জাস্টিস ওয়াচ ফাউন্ডেশন। দেশে অনেক উন্নয়ন হলেও সড়কে শৃঙ্খলা ফেরেনি বলে স্বীকার করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, অনেক অভিযোগ রয়েছে, সর্ষের মধ্যে থাকা ভূত তাড়াতে হবে। এ সময় তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে পরিবহন মালিক ও শ্রমিকদের আহ্বান জানান। মন্ত্রী আরও জানান, সরকার বিআরটিসির সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। দুর্নীতি থেকে বেরিয়ে না এলে এই প্রতিষ্ঠান টেকানো কঠিন হবে। সংশোধন না হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন সড়ক পরিবহন। এছাড়া ঈদ সমাগত, ঈদকে দেশে সড়ক অবকাঠামো উন্নয়ন কম হয়নি, কিন্তু আমার দুঃখ হচ্ছে এখনও সড়কে পরিবহনে শৃঙ্খলা ফিরে আসেনি। বিআরটিএ নিয়েও অনেক অভিযোগ শুনতে হয়, বা সর্ষের ভূত অবশ্যই তাড়াতে হবে। 2019 সাল শেষে আওয়ামী লীগের আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 50,37,593 টাকা। দুপুরে নির্বাচন কমিশনের বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে দলটি। সেখানে দেখানো হয়েছে 2019 সালে দলের আয় বেড়েছে 35%। মোট সম্পদের মধ্যে নগদ আছে 5,13,717 টাকা এবং ব্যাংকে জমা আছে 50,32,29,876 টাকা। এর মধ্যে 40 কোটি টাকার এফডিআর রয়েছে। 2019 সালে আওয়ামী লীগের আয় হয়েছে সর্বমোট 21,42,41,330 টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি নমিনেশন ফর্ম বিক্রি বাবদ 12,32,30,000 টাকা। এছাড়া বিভিন্ন সম্মেলন বাবদ প্রাপ্ত 3,02,55,000 টাকা। ওই বছর ব্যয় হয় 8,21,00,000 টাকা।
ঢাকায় পশুর হাটে বিক্রি এখনো মন্দা। একদিকে ক্রেতা নেই, অন্যদিকে দাম নিয়ে অসন্তুষ্ট বিক্রেতারা। তারপরও যন্ত্রণা বাড়িয়েছে বৃষ্টি। এছাড়া হাটে পশু নিয়ে যাওয়ার সময় হয়রানির অভিযোগ করছেন ব্যবসায়ীরা। এই ব্যক্তি মেরাদিয়া হাট কমিটির সদস্য। ব্যবসায়ীরা অন্য হাটে কোরবানির পশু নিয়ে যেতে চাইলে জোর করে মোবাইল ফোন নিয়ে নেন। ব্যবসায়ীরা বলছেন, মেরাদিয়া হাটের পাশ দিয়ে তারা যাচ্ছিলেন আমলিয়া হাটে। এ সময় তাদের গরুর ট্রাক জোর করে ঢোকানো হয় মেরাদিয়া হাটে। পুলিশের সাহায্য পাননি বলে অভিযোগ করেছেন। পুলিশের কাছে কোনো কামই করে না, উই ওর কথা কই ওর কথা আবার টান দিবার কো আবার পিছাই নিয়ে আবার কই, এইভাবে সারাদিন গেতে থাকো। আগে টিপে আইছি, আমার গাড়ি গেলাস পিটটা পাইলে গাড়ি গেলাস ভাই গেলাইছে, আমার মাইর দুধ করছে। আবার আজকে রাত্রে আইছি, আজকে তাই তো আমরা আমার দুইটা থাপ্পড় মারছে, পার্টি করলে খুব খারাপ ব্যবহার, তাও গাড়িটা ঢুকাইছে, যাইতে দেয় না স্যার। তবে হাটের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যরা কথা বলতেই রাজি হননি। এদিকে বুধবারও জমেনি হাট। যেমন নাটোর থেকে 17টি গরু নিয়ে এসেছেন রফিকুল, কিন্তু 5 দিনেও একটি গরুও বিক্রি হয়নি তার। 17টা গরু নিয়েছি, একটা এখনো বিক্রি হয় নাই। দাম বলতেছে খুব কম, যে দামে কিনা আছে তার চেয়ে 20,000-25,000 করে কম বলতেছে। তো আমরা তো বিক্রি করতে পারছি না। ফুটবাচরের 300 ফিট এলাকায় হাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। 300 ফিট রাস্তার পাশে যে হাট নীলা মার্কেট, এখানে আসলে গরুর আমদানি কেমন এবং ক্রেতাদের আগমন কীরকম দেখছেন? ক্রেতাদের আগমনের কথা যদি বলি, আমরা আসলে প্রায় ঘন্টা দেড়েকের মতো এখানে অবস্থান করছি। ক্রেতারা আসছেন, দরদাম করে চলে যাচ্ছেন, কেউ কিনছেন কেউ কিনছেন না, এরকম একটি বিষয়। আমি এখন আপনাকে যেটি দেখাবো, যে এই যে গরুটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এরা হচ্ছে টাঙ্গাইলের কাজুলি ফার্ম থেকে 4টি গরু নিয়ে এসেছেন, সকালে এসেছেন। এখন পর্যন্ত তাদেরকে ওইভাবে কেউ দাম বলেননি। যে গরুটি আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে তার দাম চাওয়া হয়েছে, অর্থাৎ ফার্ম কর্তৃপক্ষ থেকে দাম চাওয়া হয়েছে প্রায় 2 লাখ টাকার মতো। কিছুক্ষণ আগে একজন ক্রেতা এসেছিলেন, তিনি বলছেন 1.5 লাখ টাকার নিচে বলতে, অর্থাৎ 1.5 লাখ টাকার নিচে চান। তো যেহেতু বনিবনা হয়নি, অর্থাৎ ক্রেতারা তাদের মতো করে চলে গেছেন। আমরা প্রায় বেশ কিছুক্ষণ ধরে এখানে অবস্থান করছি। এখন পর্যন্ত 2 থেকে হাতে গোনা 3 জন ক্রেতার এসে কোনো রকমভাবে দেখে চলে গেছেন। কেন কিনছেন না জানতে চেয়েছিলাম। তারা অনেকেই বলছেন, হাট সংশ্লিষ্টরা বলছেন যে যেহেতু 2 দিন সময় আছে, এখনো রাখার একটি সংকট থাকতে পারে, যার জন্য হয়তো শুক্রবারে মূলত জমি উঠবে, এরকম একটি বিষয় বলছেন। যদিও এখন পর্যন্ত যে অবস্থা, তাতে ক্রেতারা খুবই হতাশ, বিক্রেতারাও আসলে মিশ্র প্রতিক্রিয়া বলছেন। তারা বলছেন, কেউ বলছেন দাম বেশি চাচ্ছেন, কেউ বলছেন কিনছি না, দেখতে আসছি, কেউ বলছেন একটু হয়তো পরে, কিন্তু এরকম সব মিলিয়ে আসলে আমরা এর আগের বছরগুলো যেমনটা দেখে থাকি, কোভিড-19-এর কারণে সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও ঈদের যে পশুর হাট, সেই পশুর হাটে সে প্রভাব পড়েছে, অর্থাৎ ছন্দ পতনের কথা আমরা বলতে পারি। আমরা যেমনটা এখানকার যারা রয়েছেন তাদের সাথে জানতে চেয়েছিলাম যে কি অবস্থার মধ্যে রয়েছেন। তারা আসলে খুব হতাশ প্রকাশ করছেন যে একবার টাকা খরচ করে তারা আসলে পশুগুলো নিয়ে এসেছেন, সেগুলো যদি বিক্রি করতে না পারেন তাহলে আবার হয়তো টাকা খরচ করে ট্রাকে করে তাদেরকে নিয়ে যেতে হবে। এবং তারা যেটা বলছেন যে তাদের প্রত্যেকটি গরুতে কেনার যে তার চেয়ে হয়তো 5 থেকে 10,000 টাকা তারা বেশি দাম চাইছেন, কিন্তু আহামরি দাম তারা খুব একটা চাচ্ছেন না। যারা যেটা বলছেন, যে বিক্রেতারা যেমনটা বলছেন যে আসলে আমরা দেখবো এরকম একটি বিষয়। আরেকটি বিষয়, আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার একটি কথা বলা হয়েছিল যে স্বাস্থ্যবিধি মানার, সেই স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি, তার লেশমাত্র আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। হাট কর্তৃপক্ষেরও আমরা ব্যবস্থাপনা দেখেছি। কিছুক্ষণ আগে যে ক্যাটেলটির কথা বললাম, অর্থাৎ যে ফার্মটির কথা বললাম, সেখানে এখন পর্যন্ত বিদ্যুতের আলো পৌঁছয়নি। আপনি জানেন বৃষ্টি হয়েছিল, এখানকার অবস্থা এখনো স্যাঁতস্যাঁতে, অর্থাৎ অস্বাস্থ্যকর একটি অবস্থা রয়েছে এই ব্লকের কথা যদি আমরা বলি। ধন্যবাদ আলামিন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ন্যায্য দাম নিশ্চিতে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে আরও বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ে গঠিত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে রপ্তানির একটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এর আগে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিতে এই খাতের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়। প্রভিশন রেখেছি, কেস টু কেস, যদি একান্তই যদি না দাম চলে বা আর যদি দেখা যায় প্রাইস পাচ্ছে না, আর যদি কেউ ইন্টারেস্টেড হয়, কেস টু কেস ভিত্তিতে বিবেচনা করবে, সেটা হলো আইডিয়াল।
ঈদুল আজহায় পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ করা হয়েছে বলে দাবি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কিন্তু লঞ্চের নকশা করোনার জন্য স্বাস্থ্যসম্মত নয় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে দপ্তর ও সংস্থাসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তিপত্র APA স্বাক্ষর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। পয়লা আগস্ট ঈদুল আজহা, এরই মধ্যে সড়ক, রেল ও বিমানপথের যাত্রা স্বাস্থ্যসম্মত করতে নানা উদ্যোগ নেওয়া হলেও উপেক্ষিত নৌপথের স্বাস্থ্যবিধি। ঈদুল ফিতরেও লঙ্ঘিত হয়েছিল নৌপথের স্বাস্থ্যবিধি। তাই এবার সুরক্ষা মেনে লঞ্চ যাত্রা স্বস্তিদায়ক এবং নিরাপদ করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তবে বর্তমানে লঞ্চের নকশায় স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এক্ষেত্রে লঞ্চের ডেকের যাত্রীদের মার্কিং মেনে চলার আহ্বান জানান প্রতিমন্ত্রী। লঞ্চের যে আমাদের ডিজাইনটা আছে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত নয়। ভবিষ্যতে আমরা যখন নকশা অনুমোদন দিব নতুন নতুন লঞ্চগুলোর, তখন আমাদের এই বিষয়টা দেখা হবে। পাটুরিয়া ও দৌলদিয়া ফেরিঘাটের সড়কে বন্যার পানি উঠে যাওয়া সহ সারা দেশে বন্যার কারণে নৌ চলাচলে বিঘ্নিত হওয়ার বিষয়টি স্বীকার করেন খালিদ মাহমুদ চৌধুরী। তবে ঈদযাত্রায় ঘাট সচল রাখতে বালুর বস্তা ও জিওব্যাগ ফেলা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। করোনা পরিস্থিতিতে একদিকে স্বাস্থ্যবিধি, একদিকে বন্যা, এর মধ্য দিয়েও আমাদের মন্ত্রণালয়ের এবং সংস্থাগুলোর সকল পর্যায়ে কর্মরত চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি যেন আমাদের এই ঈদ যাত্রাটা যতটুকু আমরা সম্ভব একটা স্বস্তিদায়ক এবং নিরাপদ করার আমরা চেষ্টা করছি। বন্যায় তীরভাঙা ও ফেরি চলাচলে সাময়িক অসুবিধা হলে সেটা দ্রুত ঠিক করা হবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সতর্কতায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 31 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে গেল 18 মার্চ থেকে দফায় দফায় ছুটি বাড়িয়ে 6 আগস্ট পর্যন্ত করা হয়। কিন্তু এখনও সংক্রমণের হার নিয়ন্ত্রণে না আসায় আরও 25 দিন ছুটি বাড়ানো হয়েছে। তবে ছুটি শেষে 1 সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে কিনা তা এখনও নিশ্চিত করা হয়নি। সেই সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে গেল 1 জুন থেকে প্রশাসনিক কাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। সেই হিসেবে ঈদের ছুটির পর ক্লাস শুরু না হলেও প্রশাসনিক কার্যক্রম চালাতে পারবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। মহামারীতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার এবং কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনে চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করল কেন্দ্রীয় ব্যাংক। নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগের মতোই বছরে 14.8% নির্ধারণ করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে মুদ্রানীতির এই প্রতিবেদন প্রকাশ করা হয়। নতুন মুদ্রানীতির ভঙ্গিকে সম্প্রসারণমূলক ও সংকুলানমুখী বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত অর্থবছরে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন সম্ভব হয়নি। তাই এ খাতে ঋণ বিতরণের লক্ষ্য আগের মতোই রাখা হয়েছে। আর সরকারি খাতে ধরা হয়েছে 44.4% প্রবৃদ্ধি। সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলোর তারল্য সরবরাহ বাড়াতে ছাড় দেওয়া হয়েছে সুদ হারে। রেপো রেট কমিয়ে ধরা হয়েছে 4.75%, রিভার্স রেপো 4%। মুদ্রানীতিতে নির্ধারিত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হবে বলে বলছেন ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তারা। করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ব্যক্তি এবং এসএমই খাতে বিনিয়োগ বৃদ্ধি সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করেন তারা। তবে ব্যাংক খাতে নগদ অর্থের যোগান বাড়াতে রেপো রেট কমানো সহ নানা উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন তারা। করোনার নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে ক্ষুদ্র, মাঝারি কিংবা বড় সব ধরনের ব্যবসার জন্য প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার, যা বাস্তবায়নের দায়িত্ব পড়েছে দেশের ব্যাংক খাতের ওপর। করোনা ভাইরাস সংকটে অর্থের যোগান বাড়াতে রেপো ও রিভার্স রেপোর সুদ হার আরও 1 দফা কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার করা অর্থের সুদ হার 50 বেসিস পয়েন্ট কমিয়ে 4.75% করা হয়েছে, যা অর্থনীতি পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন ব্যাংকাররা। আমাদের রেপো রেট, যেটা আমরা অনেক থেকে বলছিলাম, সেটাও
5.25 থেকে অলরেডি সেটা 50 বেসিস পয়েন্ট কমিয়ে 4.75 করা হয়েছে। আপনার ইন্টারেস্ট রেট ন্যাশনালাইজড রিভার্স রেটটাও রিপোর্টটাও ওটা কমানো হয়েছে, ওটাও 4.75 থেকে 4% করা হয়েছে। আই থিংক দ্য পজিটিভ থিংস। মহামারীর ধাক্কায় অর্থনীতিতে যে ক্ষতি হচ্ছে তা থেকে পুনরুদ্ধারে নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যে কোনো পরিবর্তন হয়নি। এ লক্ষ্য অর্জনে ঋণ প্রাপ্তি সহজ করার আবেদন ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। বিজনেস সাস্টেনেবিলিটির জন্য আমাদের বিভিন্ন ধরনের ঋণের প্রয়োজন হচ্ছে। বিশেষ করে আমাদের ছোট মাঝারি উদ্যোক্তা যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, তাদের ঋণের চাহিদাটা বাড়ছে। আমাদের অনুরোধ থাকবে যাদের ঋণের প্রয়োজন ওনারা যাতে ঋণগুলো পান। সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কিন্তু ব্যক্তি খাতে ক্রেডিট গ্রোথটা দেওয়া। এখন যদি ওইদিকে যদি গভর্নমেন্টের যদি আপনি বেশি এমফেসিস দেন, ওখানে তো ওইদিকে বেশি বিনিয়োগ হবে। অতএব এখন আমাদের কোভিড উত্তরে শুধু এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে এসএমই খাতে যেগুলো বেশি দেওয়া দরকার। মুদ্রানীতিতে বন্যার কারণে অর্থনীতিতে ক্ষতির আশঙ্কা করা হয়েছে। এছাড়া বিশ্ব অর্থনৈতিক মন্দাভাব তীব্র হওয়ায় রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার কারণে ক্ষুদ্র শিল্প খাতে ব্যবসা কমেছে 35% এবং বেতন পাচ্ছেন না এই খাতে সংশ্লিষ্ট 62% বেশি মানুষ। বুধবার ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনলাইন অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। এতে উদ্যোক্তাদের সহজে প্রণোদনা প্যাকেজের ঋণ সুবিধা দিতে আহ্বান জানানো হয় ব্যাংকগুলোকে। কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্পে ৭৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের গুরুত্ব অনেক। দেশে মোট কর্মসংস্থানের ৩৫% বেশি পূরণ করেছে এ খাত। গবেষণায় উঠে এসেছে মোট জিডিপিতে এসএমই খাতের অবদান মাত্র 25%, যেখানে ভারতে ৮০, চীনে 60 এবং মালয়েশিয়ার জিডিপিতে এ খাত ৩৮% পর্যন্ত ভূমিকা রাখছে। বর্তমানে করোনার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র শিল্প। বুধবার ঢাকা চেম্বারের অনলাইন অনুষ্ঠানে জানানো হয়, চলমান সংকটে ক্ষুদ্র শিল্পের ব্যবসা কমেছে 35%, বেতন পাচ্ছেন না ৬২.৪% কর্মী এবং ঋণ পেতে জটিলতায় পড়েছেন ৫৯% উদ্যোক্তা। সংকট কাটিয়ে উৎপাদনশীলতা বাড়াতে অর্থ সহায়তার পাশাপাশি অন্যান্য সহায়তারও তাগিদ দেওয়া হয়। মাঝারি শিল্প প্রতিষ্ঠান এদের কিন্তু আসলে অ্যাক্সেস টু ফিন্যান্সে অতটা প্রবলেম নেই যতটা প্রবলেম রয়েছে আমাদের কুটির, মাইক্রো এবং ক্ষুদ্র শিল্পের জন্য, কারণ এরাই স্ট্রাগলার এবং এদের জন্যই আমাদের আসলে করণীয়। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনার অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার আহ্বানও জানায় ঢাকা চেম্বার। স্টেক হোল্ডারদের সাথে কথা বলে ব্যাংকারদের যদি কোনো সমস্যা থাকে এটা বাস্তবায়ন করার জন্য, তাহলে ঢাকা চেম্বার উইল টেক ইট আপ অন বিহাফ অফ দ্য ব্যাংকার্স। এই অবস্থায় ঢাকা চেম্বার একটা এসএমই হেল্প ডেস্ক স্থাপন করেছেন। এখানে ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংকের একটা ডাইরেকশন ছিল যে মেম্বারদেরকে সহায়তা করার জন্য আমরা যাতে করি এটা। এদিকে ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে ঋণ খেলাপি না হন এবং ব্যাংকের উপর চাপ কমাতেই সুদের হার কমানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক। তাই ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ঋণ বিতরণের তাগিদ দেন তিনি। এখানে কিন্তু আপনার টাকা হারানোর ঝুঁকি কিন্তু অনেক কম। আপনাকে একটু অ্যাডমিনিস্ট্রেটিভলি আপনি সুপারভাইজারি ক্রেডিটটা করেন, আপনার রেট অফ প্রফিট পার্সেন্টেজ হয়তো কমে যাবে, কিন্তু একদিকে ক্লাসিফিকেশন থেকে আপনি রক্ষা পাবেন। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পকে এগিয়ে নিতে শুধু সরকার নয়, ব্যাংক সহ সব আর্থিক সংস্থা, বিসিক ও অন্যান্য ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ঢাকা বিভাগে। রাজধানীর চারপাশে বালু, তুরাগ, টঙ্গী, কালীগঙ্গা, ধলেশ্বরী ও লাক্ষা নদীর পানি বইছে বিপদসীমার ওপরে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারী বৃষ্টি চললে রাজধানীর চারপাশে পরিস্থিতি খারাপ হবে। বৃহস্পতিবার রাজধানীর কাছের নদ নদীর পানি আরও বাড়তে পারে। এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জান্নাতুল ১৫ দিন ধরে তার বাড়ির চারপাশে ডুবে আছে পানিতে। করোনায় কর্মহীন স্বামী, তাই পানিবন্দী সময়ে সেলাই করে রোজগার করছেন তিনি। প্রতি বছর হয় না, প্রতি বছর হইলো সীমিত থাকে। এই বছর মানে অনেক মাত্রার বাইরে, রাস্তাঘাট সব ডুবে আছে। মনে করেন ঘর থেকেও বাইরানোর মতো না, গরু ছাগল রাখার মতো কোনো কাবু নাই। বালু নদের পানিতে প্লাবিত হয়েছে ডেমরার নলছাটা, দুর্গাপুর, ধৌতপুর,
খলাপাড়া, ঠুলঠুলিয়া, আমুলিয়া, মেন্দিপুরের নিচু এলাকা, হাতিরঝিল, রামপুরা, মেরাদিয়া খালের পানির সঙ্গে উজানের পানি যোগ হয়ে ডুবে গেছে খিলগাঁওয়ের নাগদাপাড়া। এছাড়া খিলগাঁওয়ের ইদারকান্দি, ফকিরাখালী, দাসেরকান্দি ও গজারিয়াপাড়ায় রাস্তাঘাট ও নিচু এলাকা ডুবে গেছে। ডিএনসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের পানি উঠেছে কমপক্ষে ৩ কিলোমিটার রাস্তায়। কোথাও কোথাও জমেছে কোমর পানি। প্লাবিত হয়েছে মান্ডা, কদমতলী, ঝিলপাড় ও উত্তর মান্ডার নিচু এলাকা। মুগদাপাড়ার নিম্নাঞ্চলে উঠেছে বন্যার পানি। পানি তো আজকে প্রায় ২০-২৫ দিনের মতো নইব, কিন্তু পানি খালি বাড়তেই আছে। অনেকের বাড়িতেও পানি উঠছে, অনেকে আপনার বাড়ির উপরে মাচা বেঁধে থাকে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে বিপদসীমার উপর দিয়েই বইছে রাজধানীর চারপাশের নদ নদীর পানি। বৃদ্ধি পাওয়ার যে ট্রেনটা সেটা আরও একদিন থেকে 2 দিন অব্যাহত থাকবে, তারপরে হয়তো এটা স্থিতিশীল হয়ে যেতে পারে। এবং অন্যান্য যে জায়গাগুলোতে বন্যা পরিস্থিতিটা নিম্নাঞ্চল যে অংশটুকু আছে, যে জায়গায় বন্যা পরিস্থিতিটা বিরাজ করছে, সেটা আসলে এখন অপরিবর্তিত রয়েছে এবং এটা আরও কিছুদিন অপরিবর্তিত থাকার পরে 3-4 দিন পরে ক্রমান্বয়ে উন্নতি হওয়া শুরু করবে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সমতলে বিভিন্ন নদ নদীর 101টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে পানি বেড়েছে 47 পয়েন্টে। মেঘনা অববাহিকায় প্রধান নদ নদীর পানিও সমতলে বাড়ছে। আগামী 24 ঘন্টায় উত্তরাঞ্চলে পানি বাড়বে তিস্তা ও ধরলায়। তবে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুরে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিপিএল নয়, বিসিবির পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। দেশের করোনা পরিস্থিতি বুঝে আগস্টের পর সভা করে বিপিএল সিজন 8-এর ভবিষ্যৎ ঠিক করবে ক্রিকেট বোর্ড। ফলে ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তি নবায়নের বিষয়টি আপাতত ঝুলে আছে, জানিয়েছে গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস। এদিকে বিসিবির কাছ থেকে আমন্ত্রণ পেলে এবারের বিপিএলে অংশ নিতে চায় ঢাকা ডায়নামাইটস। আইপিএল আয়োজনে কোমর বেঁধে নেমেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ স্থগিতে নতুন উইন্ডো বের করে বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে সফল কর্তৃপক্ষ। করোনা ঝুঁকি তুড়ি মেরে সিপিএল হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। এমন অবস্থায় বিপিএল এর ভাগ্যে কি আছে? ডিসেম্বর-জানুয়ারিতে সিজন 8-এর জন্য উইন্ডো রেখেছে বিসিবি, কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আসন নিয়ে শঙ্কা জোরালো। সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে নারাজ বিসিবি, বরং বিপিএল এর আগে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের চ্যালেঞ্জ বোর্ডের। আমাদের মাথায় আছে যে আমরা বিপিএল আগে ডিপিএলটা করা যায় কিনা, ঢাকা প্রিমিয়ার লিগ, সেটা আমাদের মাথায় আছে। আমরা অগস্টের পরে আমরা বসে ঠিক করব, যদি সিচুয়েশন অনুকূলে থাকে তাহলে আমরা অবশ্যই ঢাকা প্রিমিয়ার লিগ করব। এরপরে আমরা আবার বিপিএল এর কথা চিন্তা ভাবনা করব। সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে আমরা বিপিএলটা ঠিক শিডিউল মোতাবেক করতে পারবো কিনা, এইগুলো ডিপেন্ড করছে। তো এই জন্য আমরা এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজির সাথে আমরা আলাপ আলোচনা করি নাই। গত বছর বিসিবির সাথে 7 ফ্র্যাঞ্চাইজির চুক্তি শেষ হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিশেষ বিপিএল এর কারণে নতুন চুক্তি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এতদিনে এগোতো সিজন 8-এর কার্যক্রম, কিন্তু এখন পর্যন্ত বিসিবির কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় ফ্র্যাঞ্চাইজিরা অলস বসে আছে। উই আর ভেরি হোপফুল, ইনশাআল্লাহ এবার বিপিএল আমরা খেলবই। গত বছর যেটা হয়েছিল ওটা ওই ওয়ান অফ ইভেন্ট ছিল, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর 100তম জন্মবার্ষিকীর উপলক্ষে ওনারা কর্পোরেট টিমস নিয়ে করতে চেয়েছিলেন। দ্যাটস ফাইন। আমাদেরকে যদি খেলতে বলেন বা পারমিশন দেন বা আমাদেরকে যদি ইনভাইট করেন তাহলে অবশ্যই আমরা খেলব। আরব আমিরাতে আইপিএল আয়োজন করছে বিসিসিআই। দেশের বাইরে বিপিএল হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? গভর্নিং কাউন্সিলের বার্তা, দেশের বাইরে বিপিএল করার মতো অবস্থায় নেই বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।